Welcome back to my channel, that is English Graph, and which is now known as Bajis classes. And today we would talk about in detail about the remaining portion of the poem Ode to Autumn composed by John Keats. তো যেমনটা আমি বলেছিলাম, জন কিটস তার এই অটাম কবিতায় দ্বিতীয় স্ট্যান্ডায় অটামকে পার্সনিফাই করেছেন. হি হ্যাজ ডেসক্রাইবড অটাম, দ্য সিজন অটাম, ইন টার্মস অফ human activities. He has described autumn as a woman doing the activities. তো এখানে আমরা অটামকে দেখতে পাবো যে কবি ব্যাখ্যা করেছেন একজন নারী রূপে এবং সে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে এনগেজড. সো ইটস অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন. আর এটা খুব ভালো একটা ইমাজেরির এক্সাম্পল এবং এই ডেসক্রিপশনটা এতটাই lively যে as if we can see autumn, as if we can almost see autumn in the form of a woman and doing all these activities. তো আমরা দেখিনি এই স্ট্যান্ডার কি বলা হয়েছে. এই ফার্স্ট লাইন থেকে শুরু করছি. সেকেন্ড স্ট্যান্ডার, হু হ্যাথ নট সিন দি অফট অর অফেন অ্যামিড দ্য স্টোর. কবি বলছেন, কে তোমাকে দেখেনি তোমার কাজের মাঝে. সামটাইমস হুএভার সিক্স অ্যাব্রড মে ফাইন্ড দি সিটিং কেয়ারলেস অন আ গ্রেনারি ফ্লোর. যখনই কেউ একজন ঘর থেকে বাইরে বেরিয়েছে অটামের এই ঋতুতে, সে তোমায় দেখতে পেয়েছে শস্য খেতে বসে থাকতে অলসভাবে. ঠিক যেমন যারা রিপার শস্য কাটে বা ফসল কর্তন করে প্রচণ্ড রৌদ্রের মধ্যে এবং প্রখর যে গরম আবহাওয়ার মাঝে, তারা স্বাভাবিকভাবেই উষ্ণতায় রৌদ্রের কারণে ক্লান্ত হয়ে পড়ে এবং মাঝে মাঝেই তারা বসে তাদেরকে বিশ্রাম নিতে হয়. তো একইভাবে বলা হচ্ছে যে এখানে যখনই কোনো মানুষ ঘর থেকে বাইরে বেরোয়, সে তোমায় দেখতে পায় যে তুমি তোমার চারণ ক্ষেত্রে যেখানে ফসল কাটা হচ্ছে সেখানে তুমি অলসভাবে বসে বিশ্রাম নিচ্ছ. তো আবারও একই কথা বলবো. হিয়ার অটাম হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ আ উমেন ইন দ্য ফিগার অফ আ উমেন. এখানে দি বলে সরাসরি তাকে সম্বোধন করা হয়েছে এবং সেজন্য এটা একটা পার্সনিফিকেশনের এক্সাম্পল. কী অবস্থায় তাকে দেখা যায়? Sometimes whoever seeks abroad may find this sitting careless on a granary floor. Granary floor means a bed on which the crops have now grown up, have been mature, and the crops are now being reaped. যেখানে ফসল বড় হয়ে গেছে সেই ফিল্ডগুলোর কথা বলা হচ্ছে এবং যে ফসলগুলো ম্যাচিওর এনাফ টু বি রিপড, যেগুলো এখন কেটে ফেলা হচ্ছে. দাই হেয়ার সফট লিফটেড বাই দ্য উইনোয়িং উইন্ড. কী দেখা যায়? এই সময় দেখা যায় যে বাতাসের ধাক্কায় বা বাতাসের আলগা ছোঁয়ায় তোমার চুলগুলো উড়তে থাকে. উইনোয়িং উইন্ড মানে হলো বীজ থেকে খোসাগুলোকে শস্য থেকে বীজগুলোকে আলাদা করার জন্য আর খোসাগুলোকে আলাদা করার জন্য গ্রামাঞ্চলে বাতাসের সাহায্য নেওয়া হয় বা উপরে কুলো দিয়ে ঝাড়া হয়, বা যেদিক থেকে বাতাস আসে সেই ডিরেকশনে উপর থেকে ফসলগুলো ছেড়ে দেওয়া হয় ধীরে ধীরে কুলোর মাধ্যমে বা কোনো পাত্রের মাধ্যমে, যেন তুষ বা হাস্কগুলো উড়ে যেতে পারে আর বীজগুলো নিচের দিকে জমা হয়, শস্যটা নিচের দিকে জমা হয়. তো এরকম বাতাসকেই এখানে উইনোয়িং উইন্ড বলা হয়েছে. তাহলে উইনোয়িং উইন্ড মিনস উইন্ড দ্যাট সেপারেটস দ্য হাস্ক ফ্রম দ্য সিডস. তো এরকম বাতাস বয়ে যায় এবং সেই বাতাসে তোমার চুলগুলো আন্দোলিত হয় বা ওড়ে. আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো. অর অন আ হাফ রিফট ফারো সাউন্ড অ্যাসলিপ. আবার কখনো দেখা যায় যে কোনো একটা জমিতে অর্ধেকটা ফসল কাটা হয়ে গেছে এবং সেখানে তুমি ফসল কাটার পরে ক্লান্ত হয়ে স্বাভাবিকভাবেই তুমি ঘুমিয়ে পড়েছ.
কী অবস্থায়? ড্রাউজড উইথ দ্য ফিউম অফ পপিস, হয়তো সেখানে পপিস গাছের, যেটা আমরা পোস্ত বলে থাকি আমরা, পোস্ত, সেই পপি সিড, যেটা থেকে বিশ্বাস করা হয় বা মনে করা হয় যে সেটা থেকে নেশা হয়, এবং সত্যি সত্যিই হয়। তো সেই পপি সিডসের সুঘ্রাণে যেন তুমি কিছুটা ড্রাউজড বা ড্রাউজিনেস ফিল করছো, এবং সে কারণেই তুমি ঘুমিয়ে পড়েছো। হোয়াইল দাই হুক স্পেয়ার্স দ্য নেক্সট সোয়াথ, এবং তুমি ঘুমিয়ে পড়ার ফলে স্বাভাবিকভাবেই তোমার ফসল কাটার যে অস্ত্রটি কাস্তে, তার হাত থেকে রক্ষা পেয়েছে আপাতত সামনের সারির ফসলগুলো। তার মানে সহজ কথায়, যখন দেখা যাচ্ছে যে তুমি ঘুমিয়ে পড়েছ, হতে পারে আন্ডার দ্য এফেক্ট অফ দ্য ড্রাউজিনেস কজড বাই দ্য পপিস, এবং তুমিও ঘুমিয়ে পড়েছ, তোমার পাশে রয়েছে তোমার কাস্তেটি, যেটা দিয়ে তুমি এ যাবৎ ফসল কেটেছ, এবং তুমি ঘুমিয়ে পড়ার ফলে তোমার সামনের সারিটি এখনও কাটা পড়েনি। স্পেয়ার্স দ্য নেক্সট সোয়াথ, সোয়াথ মানে দ্য নেক্সট রো অফ ক্রপস, অ্যান্ড অল ইটস টুইন্ড ফ্লাওয়ার্স, একই সঙ্গে ফসল এবং তার ফুলকেও বোঝানো হয়েছে। অ্যান্ড সামটাইমস লাইক এ গ্লিনার দাউ ডোস্ট কিপ স্টেডি দাই লেডেন হ্যাড অ্যাক্রস আ ব্রুক, আর কখনো কখনো দেখা যায় যে তুমি মাথায় বোঝা নিয়ে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে হেঁটে চলেছ, কার উপর দিয়ে? জমি বা শস্য ক্ষেতের উপর দিয়ে, আর ব্রুকের উপরে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে তুমি এগিয়ে চলেছ। ব্রুক মানে এখানে গ্রামীণ বা গ্রাম্য কোনো একটি নদী বা নালাকে বোঝানো হয়েছে। গ্রামাঞ্চলে সরু নদী বা নালা, সরু নালা এ ধরনের দেখতে পাওয়া যায়, এবং অনেক সময় ওই জমিতে জল পাঠানোর জন্য কৃষকরা স্থানীয়ভাবে নালা খনন করে, এবং সেগুলোর উপরে সেভাবে পাকা ব্রিজ বা কিছু থাকে না, বাঁশের সাঁকো বা পুল থাকে। তো বলা হচ্ছে মাঝে মাঝে তোমায় দেখতে পাওয়া যায় যে তুমি মাথায় খুব সুন্দরভাবে ব্যালেন্স করে ফসলের বোঝা নিয়ে ওই ব্রুক এর উপর দিয়ে, নালার উপর দিয়ে ব্যালেন্স করে পেরিয়ে যাচ্ছ। আমরা প্রত্যেকেই কম বেশি এরকম একটা সিনারিওর সঙ্গে পরিচিত গ্রামাঞ্চলে গেলে। Whenever we go and visit a countryside, it's quite common to have a view like this. And the description and whatever has been described in the second stanza is not anything strange or alien to us. এখানে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেটা সত্যিই খুব সুন্দর, আর ব্যাখ্যার মাধ্যমে যা কিছু তুলে ধরা হয়েছে, এখানে ব্যাখ্যার মাধ্যমে যে ছবিটি তুলে ধরা হয়েছে, এই ছবিটি আমাদের কাছে অপরিচিত না। We are quite familiar with this scenario. Or by a cider press, with patient look thou watches the last oozings hours by hours. আবার কখনো দেখা যায় যে রাস্তার ধারে, আমরা যেমন বিশেষত গ্রীষ্মকালে দেখতে পাই, বা অটামের সময়ও দেখতে পাই, বা এই সময়ও দেখতে পাওয়া যায় রাস্তার ধারে যে বিভিন্ন জায়গায় জুসের ঠেলা বা গাড়িগুলো থাকে, যেখান থেকে জুস বের করে বিক্রি করা হয়। সেটা মৌসম্বি জুস হতে পারে, আখের রস হতে পারে। তো এখানে সাইডার প্রেস মানে কিন্তু আসলে জুস তৈরি করার মেশিন। যদিও সাইডার প্রেস বলতে এখানে আপেল থেকে জুস তৈরি করার মেশিনকেই মূলত সাইডার প্রেস বলা হয়, কিন্তু এখানে আমরা জুস এক্সট্রাক্টিং যে কোনো মেশিনের কথাই ধরতে পারি। তো অনেক সময় দেখা যায় যে একটা সাইডার প্রেসের পাশে দাঁড়িয়ে ধৈর্য সহকারে তুমি দেখে থাকো, কি দেখে থাকো? দ্য ওয়াচেস দ্য লাস্ট উজিংস আওয়ার্স বাই আওয়ার্স। সাইডার প্রেসের পাশে দাঁড়িয়ে তুমি দেখতে থাকো কিভাবে ক্রমশ ওই সাইডার প্রেস মেশিনের মাধ্যমে ফল থেকে জুস একটু একটু করে বের করা হয়। তো কবি কথাটি এখানে কেন বলতে চাইছেন? রুক্ষতার একটা সময়, এবং সে সময় স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে এরকমই একটা ছবি আর বিষয় আসতেই পারে, এবং সেটা অনেক বেশি অ্যাপিলিং হয়। তাহলে দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ অটাম। এটুকু কথা তোমরা এক কথায় মনে রাখবে। দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম অট টু অটাম is about the activities of autumn, in which autumn has been described in terms of human. Autumn has been
personified in this line, in this stanza, sorry. এবং হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ অটাম, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এর আগেও এসেছে। অ্যান্ড হোয়াট ডাজ অটাম ডু এক্স্যাক্টলি অ্যান্ড অ্যাকচুয়ালি, একে একে অটাম কী কী কাজ করছে, কী অবস্থায় তাকে পাওয়া যাচ্ছে, হোয়াট আর দ্য ভেরিয়াস স্টেটস ইন্টু হুইচ অটাম ইজ ফাউন্ড, সেটাও এখানে দেখানো হয়েছে। নাও কথা হচ্ছে, I hope that a time would come, a new time would come when the exams would occur in an orderly format on regular basis, and for that very day we should keep on preparing ourselves. And preparation may not start overnight. That should be started now also. We should not stop preparing ourselves. We should keep the wheel of preparation ongoing or moving. You as the students, aspirants are upset, and me as a instructor is a little bit upset too, because there is no sign and symptom of occurring any exam, any advertisement this time. So let's hope for the best, and let's have hope against the hope. তোমরা আমার পাশে থেকো। Please share these videos with others, like the videos, and please put your valuable comments and subscribe the channel. You don't know how much they motivate us to help you. Anyways, moving to the next stanza. Where are the songs of spring? Where are they? Think not of them. Thou hast thy music too. Autumn is a season in which we find some crisis in nature. সত্যি কথা বলতে অটাম হলো এমন একটা ঋতু যেখানে আমরা দেখতে পাই প্রকৃতির মধ্যে এক অদ্ভুত বিষণ্ণতা, এবং গাছপালা সব কিছু একটু নেড়া নেড়া ভাব, পাতাগুলো ঝরে যায়। তো সত্যি কথাই হলো যে ইটস আনডিনায়েবলি ট্রু দ্যাট ইন অটাম উই ফাইন্ড আ কাইন্ড অফ ক্রাইসিস ইন নেচার। তা বলে অটামের কি সৌন্দর্য নেই? অটামেরও সৌন্দর্য রয়েছে, একথা আমি আগেও বলেছি। মেনি অফ দ্য পোয়েটস দে হ্যাভ কম্পোজড পোয়েম ক্রাইং আপ অর প্রেজিং দ্য বিউটি অফ দ্য সিজনস লাইক স্প্রিং, but John Keats is an exceptional poet who has composed a poem or an ode praising the beauty of autumn. তো অটামের সৌন্দর্যকে দেখিয়ে কবিতা খুব কম মানুষই লিখেছেন। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ জন কিটস ইজ অ্যান এক্সেপশন। তো তিনি বলছেন, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং। এখানে সংস বলতে মূলত বিউটি, সৌন্দর্য, সব কিছুকেই এখানে সংস বলা হয়েছে। তো স্প্রিংয়ের সৌন্দর্য রয়েছে, স্প্রিংয়ের নিজস্ব সঙ্গীত রয়েছে। তো আমাদের প্রশ্ন জাগতে পারে বা আমরা ভাবতে পারি, সেই সুর, সেই সৌন্দর্য যেটা আমরা স্প্রিংয়ে দেখতে পাই সেটা অটামে কই? তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিংস? হোয়ার আর দে? কিন্তু কবি বলছেন, থিঙ্ক নট অফ দেম। তোমরা আপসেট হয়েও না, থিঙ্ক নট অফ দেম। অটাম, ইউ শুড নট বি এম্বারাসড, ইউ শুড নট বি আপসেট, বিকজ দাই হ্যাজ দাই মিউজিক টু। তোমারও সৌন্দর্য রয়েছে তোমারই মতো। ইউ আর বিউটি ইন ইয়োর ওন ওয়ে। এটা খুবই মূল্যবান একটা কথা। আমরা মানুষের প্রাপ্তি, অ্যাচিভমেন্ট এগুলো দেখে আপসেট হই। সে সময় আমাদের ভাবা উচিত যে দাও হ্যাজ দাই মিউজিক টু। We are beautiful in our own way. We would achieve in our own way. So where are the sings of springs? Where are they? Think not of them. Thy has thy music too. আমি বলেছিলাম যে ওড টু অটাম একটা মোস্ট ইম্পার্সোনাল ওড, এবং ইটস ফ্রি ফ্রম এনি টাচ অফ পার্সোনাল ডিজেকশন। কিন্তু এই লাইনে হয়তো খুব হালকাভাবে হলেও এটা কবির পার্সোনাল ডিজেকশনকে টাচ করে গেছে। ওকে, তো এই লাইনটা তোমরা মনে রাখবে, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ার আর দে? থিঙ্ক নট অফ দেম, দাই হ্যাজ দাই মিউজিক টু।
while bird clouds bloom the soft dying day and touch the stubble plains with rosy hue, then in a wailful choir the small gnats mourn among the river swallows, borne aloft or sinking as the light wind leaves or dies. এখানে খুব সুন্দরভাবে থার্ড স্ট্যান্ডাতে বলা হয়েছে দ্য মিউজিক অফ অটাম। তোমরা খুব পরিষ্কার করে কথা মনে রাখবে। দ্য সেকেন্ড স্ট্যান্ডা ইজ অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ অটাম অ্যান্ড দ্য থার্ড স্ট্যান্ডা ইজ অ্যাবাউট দ্য মিউজিক অফ অটাম। এখানে অটামের সংস বা সংসের ইনগ্রেডিয়েন্টস যদি মিউজিক হয় তাহলে সেই মিউজিকগুলোকে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে যখন দিন শেষ হয়ে আসে। While bird clouds bloom the soft dying day and touch the stubble plains with rosy hue, যখন দিন শেষ হয়ে আসে এবং বিকালের সোনা রোদ বা পড়ন্ত রোদ যখন মাটিকে ছয় এবং হালকা আবির মাখিয়ে দিয়ে যায় বা হালকা স্পর্শ মাখিয়ে দিয়ে যায়, then in a wailful choir the small gnats mourn among the river's flows, তখন নদীর ধারের উপত্যকা থেকে এক ধরনের আওয়াজ ভেসে আসতে শোনা যায়। borne aloft or sinking as the light wind leaves or dies and full grown lambs loud bleat from the hilly burn, এবং সে সময় উপত্যকা পাহাড়ি অঞ্চল থেকে বা অপেক্ষাকৃত মালভূমি বা একটু উঁচু অঞ্চল থেকে শোনা যায় ফুল গ্রন ল্যাম্পস মানে ভেড়ার আওয়াজ, হেজ ক্রিকেট সিং, এবং বিভিন্ন ঝোপঝাড় থেকে শোনা যায় ক্রিকেটদের সং বা গান, ঝিঝি পোকার ডাক, অ্যান্ড নাও উইথ ট্রিবল সফট দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম আ গার্ডেন ক্রপ্ট, আবার সে সময়ই শোনা যায় কোনো এক বাগান থেকে পাখিদের আওয়াজ। তো বর্তমানে ক্লাস 12-এ দ্য পোয়েট্রি অফ আর্থ নামে একটি কবিতা রয়েছে, সেখানেও মিউজিক অফ নেচার, পোয়েট্রি অফ আর্থ বা মিউজিক অফ নেচারকে দেখানো হয়েছে। এই জায়গায় আমি অবশ্যই এই কথাটি বলবো যে এই কবিতার ক্রস রেফারেন্স হিসাবে ক্লাস 12-এর দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি এবং দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটির ক্রস রেফারেন্স হিসাবে ওড টু অটামের লাস্ট স্ট্যান্ডাটি ভীষণই ইম্পর্টেন্ট বা প্রাসঙ্গিকভাবে আলোচ্য। তো তোমাদের যদি ডেসক্রিপটিভ প্রশ্ন কোনো সময় আসে, তোমরা এখান থেকে ক্রস রেফারেন্স হিসাবে জন কিটসেরই আরেকটি কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থের বিষয়টি এখানে উল্লেখ করতে পারো। অ্যান্ড গ্যাদারিং সোয়ালোস টুইটার ইন দ্য স্কাইস, এবং একই সঙ্গে সোয়ালো পাখিদের আওয়াজের কথা বা ডাকের কথা এখানে বলা হয়েছে, যাদের সম্মিলিত আওয়াজ আকাশে শোনা যায়। তাহলে খুব ভালো করে তোমরা মনে রাখবে দ্য থার্ড স্ট্যান্ডা ইজ অ্যাবাউট দ্য মিউজিক অফ অটাম। তো আমাদের সময় ডেসক্রিপটিভ প্রশ্ন যখন হতো তখন কিন্তু এই মিউজিক অফ অটামের উপরে সেপারেট প্রশ্ন এসেছে এবং একই সঙ্গে অ্যাক্টিভিটিস অফ অটামের উপরে সেপারেট প্রশ্ন এসেছে ইত্যাদি ইত্যাদি। তো তোমাদের এখানে খুব ভালোভাবে এই ফ্রেজগুলো জানতে হবে। উইনোয়িং উইন্ড বলতে কী বলা হচ্ছে, গ্র্যান্ডি ফ্লোর মানে কি, হ্যাঁ, ড্রাউজড উইথ ফিউম অফ পপিস আসলে মানেটা কী বলতে চাইছে, গ্লিনার মানে কি, এই বিষয়গুলো, অর আ সাইডার প্রেস এটা কীভাবে মানে এখানে আলোচনা করা হয়েছে। আর এই লাইনটার এক্সপ্লেনেশন ভীষণ ইম্পর্টেন্ট, হোয়ার দ্য সংস অফ স্প্রিংস এ হোয়ার আর দে থিঙ্ক নট অফ দেম দাই হ্যাজ দাই মিউজিক টু। তো তোমরা এগুলো খুব ভালো করে মনে রাখবে। আর এর পরবর্তী ভিডিওতে আমি এখান থেকে এমসিকিউ এবং ডেসক্রিপটিভ প্রশ্ন যেগুলো হতে পারে সেগুলো আমি নিয়ে আসবো। ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, তোমরা কিছু মনে করো না, আমার পাশে থেকো এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। কোনো সময় তো পরীক্ষা হবে এবং আশা করি তোমরা উপকৃত হবে তখন। আর সিলেবাস যাই হোক আমি আছি, আমি সেগুলো সে অনুযায়ী তোমাদের সামনে ডেসক্রাইব করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।